Presenting our vacation to Niagara Falls Part 3. আবার চলে এলাম নায়াগ্রা ফলসের পার্ট 3 এবং এই ফলস সিরিজের অন্তিম পর্ব নিয়ে। আগের ভিডিওতে দেখেছো এই বিশাল ফলসের রূপকথা, কিন্তু আজ নিয়ে যাব ফলসের একদম কাছাকাছি, যেখানে জলের গর্জন হৃদয় কাঁপিয়ে দেয়। দেখাবো ইউএস সাইডে কি অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস করা যায়, আর যাব সেই মোস্ট থ্রিলিং স্পটসগুলোতে। সাথে জানাবো কিছু ইতিহাসও, যেখানে এই ফলস ছিল ওয়ার্ল্ডের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের বার্থ প্লেস। চলো বেরিয়ে পড়ি তাহলে সেই জলের মহিমায়, যেখানে জলের শক্তিকে ব্যবহার করে মানুষ তৈরি করেছে আলো আর উন্নয়নের পথে এক নতুন ইতিহাস। আজকে আমাদের নায়াগ্রা ট্যুরের ডে 2, আজকে আমরা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো করবো। এখানে দুটো মেন অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে। একটাকে বলে মেড অফ মিস্ট, যেটাতে আমাদের বোটে করে ওয়াটারফলের একদম সামনে নিয়ে যাবে। ইট ইজ ওয়ান্ডারফুল, দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়। আর সেকেন্ড হচ্ছে উইন্ডস অফ দ্য কেভ। তো একটা কেভের মধ্যে দিয়ে, মানে একটা গুহার মধ্যে দিয়ে ওয়াটারফলের একদম নিচে যেতে হবে। ওয়াটারফলের নিচে গেলে পুরো হাওয়াটা এসে সব জল টল নিয়ে আসবে, সেটাও আরেকটা ডেঞ্জারাস এন্ড দারুণ অ্যাক্টিভিটি, সেটাও করবো। সেটা আমেরিকান ফলে, রাইট? ওটা আমেরিকান ফলস না, ওটা ব্রাইডাল ফলস। কেভ অফ দ্য উইন্ডস হচ্ছে তোমার ব্রাইডাল ফলস। আর যখন মেড অফ দ্য মিস্টে যায়, ওখানে আমেরিকান ফলস, ব্রাইডাল ফলস আর হর্স শু ফলস, তিনটে ফলসই দেখায়। নায়াগ্রা ফলস স্টেট পার্কের ভেতরে ঢুকেই চোখে পড়ল ইনফরমেশন সেন্টার। এখানে পাওয়া যায় ম্যাপ, ব্রোশিওর আর ফলসের সম্বন্ধে বিস্তারিত তথ্য। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, এখানেই সব কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আমাদের যেহেতু ইনফরমেশন কালকেই নেওয়া ছিল, তাই আমরা সোজা একদম মেড অফ দ্য মিস্টে চলে গেলাম। তো ইনফরমেশন সেন্টারের জাস্ট রাইট সাইডেই পড়বে মেড অফ দ্য মিস্ট, ঠিক এই জায়গাটা। তো চলো যাওয়া যাক। ইয়েস। এখন বাজে সকাল 9টা মতন, আর আমরা চলে এসেছি মেড অফ দ্য মিস্টের টিকিট কাউন্টারের সামনে। টিকিটের প্রাইস বড়দের জন্য $30.25 আর 6 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য $19.75, আর তার থেকে ছোটদের সেটা ফ্রি। টিকিটস পেয়ে গেছি, $30 করে পড়লো। একটু এখানে সবাই উঠছে বোটে, আমরাও এখানেই চললাম। হ্যাঁ, তো ওই সাইডটা ক্যানাডিয়ান সাইড যেহেতু বলেছিলাম, ওই সাইডে ক্যানাডিয়ান সাইড থেকেও সেম বোট চলে। ক্যানাডিয়ান সাইডের লোকেরা লাল পরে থাকে আর আমেরিকান সাইডের লোকেরা ব্লু পরে থাকে। ওই যে দেখো বোটটায় সবাই ব্লু পরে আছে, ব্লু রঙের জ্যাকেট দেয় আর কি, একটা রেনকোটের মতন, কারণ অনেক জলের ঝাপটা আসে তো সেই জন্য। লিফটে করে এখন নিচে যাচ্ছি। Welcome, the oldest state park in America. আজ আমরা উঠে পড়ব ওয়ার্ল্ড ফেমাস মেড অফ দ্য মিস্টে। এই বোটটা শুরু হয়েছিল 1846-এ, মানে অনেক অনেক আগের কথা। এটা ছিল একটা ফেরি সার্ভিস, কিন্তু এখন একটা অ্যাডভেঞ্চারাস রাইড, যেটা করে একদম ম্যাজিক্যাল একটা জায়গায় চলে যাব। চলো, রেডি তো? রাহুল আটকে গেছে। জাদু জাদু জাদু। We are starting. Yo! তো ঘুমটা নি না, ঘুমটাটা নি না ওইটা। এত বড় ঘুমটা। স্টার্ট হয়ে গেল আমাদের সেই ম্যাজিক্যাল রাইড, দ্য মেড অফ দ্য মিস্ট। ব্লু রেনকোট পরে, হাতে ক্যামেরা নিয়ে চেষ্টা করছি এই প্রাকৃতিক সৌন্দর্যকে তোমাদের জন্য ক্যামেরাবন্দি করে রাখতে। দেখি কতটা ক্যাপচার করতে পারি। আর কিছু আমি বলবো না, তোমরা নিজেরাই ফিল করো এই অপরূপ দৃশ্য।
আমেরিকান ফলস আর ব্রাইটাল বেল ফলসের একদম কাছে। এবার আমাদের নৌকা ছেড়ে বেরোলো সেই জায়েন্ট হর্সশু ফলের উদ্দেশ্যে, যেখানে জল আর বাতাস মিলে তৈরি করে এক রোমাঞ্চকর ক্যানভাস। আর মাঝখানে দেখো কত সাদা সাদা পাখি উড়ে বেড়াচ্ছে। নীল জলের মাঝে এই সাদা সাদা পাখি মনে হচ্ছে একটা স্বপ্নের দৃশ্য। ভিজিয়ে দিচ্ছে আমাদেরকে, আরো কাছে যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, শুধু সাদা সাদা জল দেখতে পাচ্ছি দুধের মতো। শুনতে পেলে সেই বৃষ্টির আওয়াজ? সত্যি এই মোমেন্টে হুঁশ হারিয়ে ফেলার মতোই অবস্থা হয়েছিল আমাদের। চোখের সামনে এক ধুন্দলা মেঘের মতন ঝর্ণা, সে বিশাল আকার। বোট আমাদের দুলছে আর বুকটা যাচ্ছে কেঁপে। বলতে পারবো না এক্সাইটমেন্ট না ঠিক ভয়, বাট একটা আজীব সা অ্যাড্রিনালিন রাশ। যারা এতদূর অবধি ভিডিওটি দেখেছো আর আমাদের ভিডিও রেগুলারলি দেখছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ছোট্ট সাপোর্টটা আমাদের জন্য বড় ইন্সপিরেশন। আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য এটা অনেক পুশ দেয়। আমরা বোট থেকে নেমে চলে এলাম অবজারভেশন ডেকে। কাল যদিও গেছি এই জায়গাটায়, বাট কি মনে হলো নতুন কিছু দেখার খোঁজে চলে এলাম। আজ লাকিলি চোখে পড়ল রেনবো। বাড়িতে মা বাবাদের এই ভিডিওটি দেখাতে তারা বলল যে রেনবো তো আকাশে হয়, জলে কি করে? অ্যাকচুয়ালি নায়াগ্রা ফলসের যে মিস্ট তৈরি হয় সেখানেই সূর্যের রশ্মি পড়ে রিফ্র্যাকশন আর রিফ্লেকশনের দ্বারা এই সুন্দর রঙিন ছায়া তৈরি হয়। কি অসাধারণ না? মেড অফ দ্য মিস্ট আর অবজারভেশন ডেকের সাথে লাগোয়া আছে একটা সোভেনিয়ার স্টোর। সেখানেই যাই, চোখে পড়ে টি শার্টস, জ্যাকেটস, কিচেনস, ফ্রিজ ম্যাগনেট, যাই চাইবে তাই পাবে, কিন্তু আ বিট ওভারপ্রাইসড। ট্যুরিস্ট স্পট বলে কথা, ওভারপ্রাইস তো একটু হবেই। চলো সেই জায়গাটায় ঘুরে দেখা একটু। আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব গোট আইল্যান্ডের দিকে। সেখানেই আছে আমাদের সেকেন্ড অ্যাক্টিভিটি, কেভ অফ দ্য উইন্ডস। আগের ভিডিওতে পুরো ম্যাপ দিয়ে বুঝিয়েছিলাম নায়াগ্রা ফলসের লেআউট, কিভাবে কোথায় যেতে হয়। যদি সেই পার্টটা না দেখে থাকো তাহলে একবার গিয়ে দেখে নিও, বেশ উপকার হবে এই এক্সপ্লোরেশনের জন্য। আমরা আবার গোট আইল্যান্ডে চলে এসেছি কেভ অফ দ্য উইন্ডস যাব বলে। এটা কেভ অফ দ্য উইন্ডসের টিকিট কাউন্টার। বড়দের জন্য টিকিটের প্রাইস ছিল $23, 6 to 12 ইয়ার্সের বাচ্চাদের জন্য $19, আর তার নিচে ফ্রি। আমাদের ফটো নিল অ্যান্ড একটা কিউআর কোড দিল। এন্ডে দেখবো কিরকম ফটো উঠেছে। Falls. Okay, this is where the beautiful waterfalls are at today at the American Falls, coming in at 1,076 feet across the express line, 176 feet tall, and you're looking at about 75,000 gallons of water every second. আমরা সেই জায়গাটিতে ঢুকতেই একজন ইনস্ট্রাক্টর গাইড এসে আমাদের ডিটেলসে নায়াগ্রা ফলসের হিস্ট্রি নিয়ে বর্ণনা দিলেন। অনেক নতুন কিছু জানতে পারলাম সেখান থেকে। চলো তোমাদেরকেও জানাই। ঊনবিংশ শতাব্দীতে এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এসেছিলেন এবং এখানে বিভিন্ন ফ্যাক্টরি, মিল এইসব তৈরি হয়েছিল। তো নায়াগ্রা ফলসকে ভিত্তি করেই তার চারপাশে বিভিন্ন ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল যেখানে পাওয়ার তৈরি হতো।
এই সময় শুরু হয়েছিল ফ্রি নায়াগ্রা মুভমেন্ট। একজন ভিশনারি মানুষ মিস্টার ফ্রেডরিক ল ওমস্টেড এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি নায়াগ্রা থেকে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট, নায়াগ্রা ফলসের আশেপাশে থেকে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্ট এবং প্রদূষণ সৃষ্টিকারী কলকারখানাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য করেছিলেন। এই আন্দোলনটা বিশাল সাকসেসফুল হয়েছিল এবং 1885 সালে তৈরি হয়েছিল নায়াগ্রা ফলস স্টেট পার্ক। এটি আমেরিকার প্রথম স্টেট পার্ক। পরবর্তীকালে 1895 সালে নিকোলা টেসলা এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট জর্জ ওয়েস্টিংহাউস মিলে তৈরি করেন ওয়ার্ল্ডস ফার্স্ট লার্জ স্কেল এসি পাওয়ার প্ল্যান্ট। এর আগে পর্যন্ত পৃথিবীতে ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট চলত। এখানেই নিকোলা টেসলা প্রথম অল্টারনেট কারেন্টের সৃষ্টি করেন এবং ইলেকট্রিক তারের মাধ্যমে পাওয়ার সমস্ত সিটিতে পৌঁছে গেছিল। এটা একটা যুগান্তকারী আবিষ্কারের কথা একদিকে, অন্যদিকে 1953 সালে 1953-তে মার্লিন মনরোর ফিল্মে এই নায়াগ্রা ফলস জায়গাটাকে দেখানো হয়। তারপর থেকে নায়াগ্রা ফলস দেশ বিদেশের বিভিন্ন পর্যটককে আরো বেশি আকৃষ্ট করে এসছে। এসকেলেটর করে নেমে গেলাম আমরা একটা কেভ মতন এরিয়াতে। এটাকে বলা হয় নায়াগ্রা গর্জ। এই এলিভেটর সিস্টেমটা ফার্স্ট ইনস্টল করা হয় 1925-এ। 1922 থেকে স্টার্ট হয় এই প্রজেক্টটা। প্রায় 2 বছর লেগেছিল এই প্রজেক্টটা কমপ্লিট হতে। প্রায় 175 ফিট ডিপ। তাহলে বুঝতেই পারছো নিশ্চয়ই কত পুরনো। এটা ইঞ্জিনিয়ারিং হিস্ট্রিতে একটা রিমার্কেবল এফার্ট বলা যেতে পারে। কেভ অফ দ্য উইন্ডস মানে হচ্ছে আমরা একদম ফলসের নিচে যাব, ফলসের নিচে যেয়ে নিয়ে একদম ফলসের ধারে দাঁড়িয়ে থাকবো। তো ওই দিকটায় যদি তুমি ক্যামেরাটা, এদিকে প্রচুর পাখি উঠছে, আর এই যে একদম যে দূরে জুম করে যদি দেখায়, এই দূরে যে জায়গাটা আছে এইখানে যাব, এখানে পুরো ঝর্ণার জলটা পড়ছে। সো লেটস গো। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। আমরা কিছু উডেন স্টেয়ারকেসের ওপর দিয়ে হেঁটে চললাম। এই উডেন স্টেয়ারকেসগুলো কিন্তু পার্মানেন্ট না। প্রতি সিজনে ওয়াটারফলের এক্সট্রিম প্রেশারের জন্য আর উইন্টার্সে যে স্নোফল হয় তার জন্য এই স্ট্রাকচারগুলো ভেসে যায়। তারপরে পার্ক অথরিটি আবার নতুন করে এটা নির্মাণ করা। স্টেয়ারকেসের উপর দিকে ফলসের কাছাকাছি এরকম রাবার ম্যাট ইনস্টল করা থাকে যাতে কেউ স্লিপ কেটে না পড়ে যায়, কেন কি জলের জন্য অনেক শ্যাওলা জমে যায় স্টেয়ারকেসের উপরে। একদম এইখানে আমাদের সামনে জলটা পড়ছে। সো নাইস, দ্যাটস সো বিউটিফুল and so dangerous yet so fulfilling. দেখে মনে হচ্ছে খালি আহা কি দেখছিলাম, জন্মান্তরেও ভুলিব না। ফলসের জল থেকে ভিজে পেরিয়ে চলে এলাম একটা সুইট ট্রিট আইসক্রিম খেতে। অর্ডার করলাম একটা ফ্যান্সি নাম নায়াগ্রা ডিলাইট, কিন্তু খাবার পর মনে হলো পিনাট বাটারের মতন ফ্লেভার, যেটা আমার পছন্দ নয়। তো জানা কোনো ফ্লেভার নিলেই ভালো হতো হয়তো, যেমন চকলেট, ভ্যানিলা এইসব। বেরিয়ে গেলাম সেখান থেকে। নায়াগ্রা ফলস স্টেট পার্ক ঘোরার জন্য এক ধরনের বাসও পাওয়া যায়, এটার নাম ট্রলি বাস। পার্কের ভেতরে অনেকটাই হাঁটতে হয়, তাই ট্যুরিস্টদের সুবিধার জন্য এই বাস $5 এটা তোমরা অ্যাভেল করতে পারো। এবার আমরা চললাম হর্সশু ফলসের দিকে। এটা তো সেই আরোই দুর্দান্ত দেখতে লাগছে, একটার থেকে অন্যটা আরেকটা বেশি। মেড অফ দ্য মিস্টে যখন আমরা
একদম সেই জলের কাছে চলে এসেছিলাম, কিচ্ছু দেখা যাচ্ছিল না। ইট ইজ দ্যাট পয়েন্ট। দুর্দান্ত। এই পয়েন্টটার নাম হচ্ছে টেরাপিন পয়েন্ট। হালকা হালকা জলের ঝিটাও আসছে অলরেডি, দুর্দান্ত দেখতে হয়। ক্যামেরাটা ঘোরাই এবার। ভালো লাগছে, দারুণ দারুণ। ওয়াও। এই সুন্দর পরিবেশে একটা কবিতা বলতে ইচ্ছে করলো। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলারাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। নদীটা বয়ে যাচ্ছে, অনেক জলের শব্দ, প্লাস হালকা পাখির কিচিরমিচির, আর এই সবুজের মধ্যে আমরা হেঁটে চললাম। ট্রুলি খুব ভালো লাগছে, মানে একটু রোদ আছে তাও হাঁটতে বেশ ভালো লাগছে। এই ছাওয়ার মধ্যে হালকা হালকা হাওয়া দিচ্ছে, পাখির কিচিরমিচির শুনতে শুনতে, অ্যান্ড এই নদীর জলের শব্দটা বিউটিফুল। আমরা এখন টেরাপিন পয়েন্ট থেকে থ্রি সিস্টার্স আইল্যান্ডসের দিকে চলে যাচ্ছি। যদিও এই ফরেস্ট এরিয়া দেখতে খুবই সুন্দর, কিন্তু এখানেই বাস বিষাক্ত সব গাছেরও। জায়েন্ট হগওয়েট আর পয়জনাস আইভি একবার গায়ে লাগলে র্যাশেস বেরোতে বাধ্য। তাই যারা ঘুরতে যাচ্ছ দেখো, এনজয় করো, কিন্তু একদম ডু নট টাচ। গোট আইল্যান্ড আছে, তার পাশে আরেকটা আইল্যান্ড আছে, তার পাশে এটা আছে না, এই তিনটাকে মিলে বলে থ্রি সিস্টার আইল্যান্ড। আমরা দুটো ব্রিজ ক্রস করে এলাম না আসার সময়, সো দ্যাটস ওয়্যার ইট ইজ। এইখানে একটা ব্রিজ আছে মাঝখানে, তারপর এইটা আর এটার মাঝখানে একটা ব্রিজ আছে। আমরা এখন এই ব্লু ডটটায় আছি এখানে। এদিকে বেশি কেউ ট্যুরিস্ট আসে না। একটু বসলাম গাছের ছায়ায় নিলিবিলিতে, মনে হচ্ছিল যেন সময়টাই থমকে গেছে। কিছু মেমোরিজের জন্য ছবিও তুললাম। এত ঘুরে এত কিছু দেখে বুকটা যেমন ভরলো, পেটটা তো তেমনিই শূন্য। তাই আর দেরি না করে দৌড়ালাম নায়াগ্রা তন্দুরি হাটে। আগেই বলেছি এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্টস, তাই ঝটাপট অর্ডার করে দিলাম ধোসা আর লস্যি। ধোসা চলে এসছে, ধোসা অ্যান্ড লস্যি। পেট পুজো করে সোজা চলে গেলাম হোটেলে একটু রেস্ট নেব বলে। রেস্ট কি আর হয়, সে ওখানেও খেলতেই শুরু করলাম আবার। ভেকেশনে এসে সত্যি বলছি আমরা রেস্ট নিতেই পারি না, তাই মনটা আবার খাবো খাবো করছিল। তাই বেরিয়ে পড়লাম আবার খাবারের সন্ধানে। যতই বাইরে চলে আসি, কচুরি আর সিঙ্গাড়া বিকালবেলা তো খেতে হবে। খাস্তা কচুরি খাস্তা কচুরি আর সিঙ্গাড়া উইথ চাটনি। আবার চলে এলাম পার্কে। এবার যাব ওয়েস্টের দিকে, যেখানে আছে রেইনবো ব্রিজ, একটা অ্যাকোয়ারিয়াম আছে, আর গর্জ রিম ট্রেল আছে। রেইনবো ব্রিজের এটা নিচেরটা। এদিকে আছে অ্যাকোয়ারিয়াম আর গর্জ রিম ট্রেল। এটা স্টার্ট হচ্ছে গর্জ রিম ট্রেল। ছোট্ট এলাকায় হাইকিং আছে। হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা স্কোলকফ পাওয়ার স্টেশন রুইন্সে। এই পাওয়ার স্টেশন গঠিত হয়েছিল 1870s দিকে, যেটা ছিল সেই সময়ের একটা বড় হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট। এই প্রকল্পের পেছনে ছিল এডওয়ার্ড স্কোলকফ। কিন্তু 1956 সালে এক ভয়ঙ্কর ল্যান্ডস্লাইডে পুরো স্টেশনটা ধ্বংস হয়ে যায়। আজ এই জায়গাটা একটা হিস্টোরিক্যাল সাইট মাত্র, কিন্তু রুইন্সটা অ্যাকচুয়ালি রুইন্সের মতন সত্যি দেখতে ছিল না। খুব ভালো করে প্রিজার্ভ করেছে এরা। 1850 ওইরকম সময় পুরো এরিয়াতে পুরো ইন্ডাস্ট্রি ছিল।
অ্যান্ড ওই পাওয়ার প্ল্যান্টটা দিয়ে প্রচুর প্রদূষণ হচ্ছিল, পলিউশন হচ্ছিল, সেই জন্য সেভ নায়াগ্রা বলে একটা আন্দোলন হয়েছিল। এখানকার লোকাল লোকেরা এখান থেকে পাওয়ার প্ল্যান্টটাকে সরাতে বলেছিল এবং সরিয়ে নিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে হবে এবং নায়াগ্রার যাতে প্রাকৃতিক বিউটিটা বজায় থাকে। তো 1846 মানে 1800 মোটামুটি 70 বা 50 এইরকম টাইম সময়ে, মানে আজ থেকে মোটামুটি 170-80 বছর আগেই ওরা ক্লাইমেট মানে কাইন্ড অফ ক্লাইমেট নেচার প্রিজার্ভ নেচার ওই রকম থিমের উপর আন্দোলন করে দিয়েছে। সো দে ওয়ার ভিশনারি পিপল হু অ্যাকচুয়ালি ডিড দিস। ঘুরতে ঘুরতে চলে এসেছি নায়াগ্রা অ্যাকোয়ারিয়ামে, বাট একটা বোর্ডে দেখলাম রেনোভেশনের জন্য সেটা বন্ধ। যারা আমাদের মতন হাইকিং করতে বা হিস্টোরিক্যাল সাইটস দেখতে পছন্দ করো তাদের জন্য এগুলো মাস্ট ভিজিট সাইটস, কিন্তু যারা বেশি এক্সপ্লোর করতে অত ইন্টারেস্টেড না তারা এইসব জায়গা স্কিপ করলেও করতে পারো। এখন মোটামুটি 9:30 বাজতে চললো, সানসেট হচ্ছে, তাই আর বেশি দূরে যাব না। চলে এলাম সিটিতে। আবার হায়দ্রাবাদি বিরিয়ানি হাউস থেকে এবার ডিনার করব। এই রেস্টুরেন্টটা একটু ভাইবটা অন্যরকম না, ওই জন্যই আসতে ভালো লাগছে। অর্ডার করলাম একটা হায়দ্রাবাদি বিরিয়ানি আর চিকেন কাবাব। কেমন লাগছে খেতে? চিকেনটা খুব সুন্দর, বলো? চিকেনটা খুব সফট আছে আর দারুণ। অনেকদিন পর আমেরিকাতে এরকম একটা এত সুন্দর অথেন্টিক টাইপের ইন্ডিয়ান কাবাব পাচ্ছি। দিন শেষ, ভ্যাকেশনও প্রায় শেষ, কিন্তু ভিডিওটা শেষ করার আগে আমাদের দুজনের এই নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা আসতে ভ্যাকেশনে টোটাল কত খরচা হয়েছে তার হিসেবটা একবার দিয়ে দিই। তোমরা সবাই এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা ট্রেনে এসেছি। ডিপেন্ডিং অন তোমরা কোন জায়গা থেকে আসছো এবং কোন ধরনের হোটেলে থাকছো বা কী অ্যাক্টিভিটিস করছো, একটু খরচাটা এদিক ওদিক হতে পারে, বাট ওভারঅল মোটামুটি $1300 থেকে $1400 খরচা। চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা।